দেখছেন স্বপ্নধারা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে নির্বাচন যত এগিয়ে আসছে, যদিও নির্বাচন কবে হবে এটি নিয়ে জনমনে এক ধরনের সন্দেহ আছে, তারপরেও নির্বাচন যতটা কাছাকাছি আসছে বা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয় সেইটিকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শক্তি প্রদর্শনের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। যদি গতকালই ধরি, জামায়াত ইসলামী বাংলাদেশে বা ঢাকায় তাদের স্মরণকালে সবচেয়ে বড় জনসমাবেশটি করলো। বিএনপি তো অবশ্যই আছে, বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি আছে। আমরা এনসিপিকে দেখছি সারা দেশে তারা পদযাত্রা করছেন, এর মাধ্যমে কিন্তু তারা তাদের এক ধরনের শক্তি প্রদর্শনের ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ এটি বাড়ছে এবং সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা বিভিন্ন বিষয় দেখছি যে এখন আসলে ঐক্য মতে তারা আসতেই পারছে না। ঐক্যমত কমিশনে আমরা আলোচনা দেখছি, অনেক বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দল যারা আছে বা প্রতিদ্বন্দ্বী বলি আমরা, বিএনপি, জামায়াত, এনসিপি, তারা কিন্তু বেশিরভাগ বিষয়ে একমত হতে পারছে না। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় শক্তি প্রদর্শনের রাজনীতি। দুজন আলোচক আছেন, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন আনিস আলমিন, সিনিয়র সাংবাদিক, এবং আছেন হুম্মাম কাদের চৌধুরী, তিনি নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনাটা হুম্মাম কাদের চৌধুরী আপনাকে দিয়ে শুরু করি। গতকাল একটা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আগে আমরা সবাই এক ছিলাম, 5 আগস্টের পর গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভক্তি ও লড়াই শুরু হয়েছে। আমরা আর মাঝখানে আরামে আছে দিল্লিওয়ালা, তিনি শেখ হাসিনাকে মেন করেছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোর মধ্যে লড়াই করিয়ে তারা, আওয়ামী লীগ, এখন আরামে আছে। ঠিক আছে, তার বক্তব্য যদি ঠিক হয় তাহলে সব রাজনৈতিক নেতারা যারা আছেন, আপনারা তো বুঝতে পারছেন, অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসলে এই ধরনের বক্তব্য কিন্তু দিচ্ছেন, ঐক্য দরকার, নিজের মধ্যে বিভেদ করা যাবে না। কিন্তু কাজে কিন্তু তা দেখা যাচ্ছে না। কাজে কিন্তু দেখতে পাচ্ছি নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে এখন নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে, কোনো বিষয়ে একমত হতে পারছেন না। যদি বুঝতে পারেন যে ঐক্যমত লাগবে বা এক বিষয় এক জায়গায় দাঁড়াতে হবে, তাহলে কাজে সেটা দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বর্তমানে আমি মনে করি অ্যাকশনে যাচ্ছে না, তারা রিয়্যাক্ট করছে। আমরা কিন্তু বারবার করে চেষ্টা করেছি যে যেই ঐক্যটা দরকার ছিল, যেই চেতনার মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করেছি। তবে হতাশ হচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল যারা নতুন করে গঠন করা হয়েছে, তারা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বারবার করে বলছে। বলার পরে আপনারা বুঝতে পারেন যে একটা বড় রাজনৈতিক দল যেটাকে বারবার করে অ্যাটাক করা হয়, কিছুটা তো হলেও আমাদের রিয়্যাক্ট করা প্রয়োজন। কারণ আপনারা যদি রিয়্যাক্ট না করেন তাহলে এটা দুর্বলতার সিগন্যাল একটা দিয়ে দেয়। আমরা চেষ্টা করছি যে যেভাবেই হোক না কেন অন্তত এই ঐকমত্য যেই কমিশনটা হয়েছে সেখানে কিছুটা ধৈর্যের সাথে কাজ করতে। তবে আমি সতর্ক করে দিতে চাই যে যারা উস্কানিটা দিচ্ছে, যারা বারবার করে আমাদের দলীয় প্রধান অথবা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে হেয় করছে, এটা বোধহয় যদি যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যায় ততই মঙ্গল হবে আমাদের দেশের জন্য এবং রাজনীতির জন্য। এইখানে তাদেরকে আমি একটু বলবো যে ম্যাচুরিটিটা দেখানো খুব প্রয়োজন হয়ে গেছে। যেই জিনিসটা তাদের, আমরা সকলেই জানি, এখানে আনিস ভাই আছে উনিও জানে যে এটা নতুন দলগুলোর একটা ল্যাকিংস রয়ে গেছে। আশা করছি যে তাড়াতাড়ি তারা এই ম্যাচুরিটিটা গেইন করবে আর ভালো রাজনীতিতে ফিরে চলে আসবে। আপনার নতুন রাজনৈতিক দল যদি বলতে এনসিপিকে বোঝান, আপনারা কি এখন এনসিপিকে আপনাদের প্রতিদ্বন্দ্বী, মানে মূল প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন? আমরা তাদেরকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছি না, আমরা তাদেরকে আমাদের শিষ্য হিসাবে দেখতে চাই। যে তারা যেন আমাদের, আমরা যেখানে যেখানে ভুল করেছি সেখান থেকে যেন তারা শিক্ষা নেয়, আমরা যেখানে তাদেরকে সাহায্য করতে পারছি তারা যেন আমাদের সাহায্যটা গ্রহণ করে। এই জায়গাটার মধ্যে তারা হুট করে বড় হওয়ার চেষ্টা করছে যে বিএনপির সাথে যদি টক্কা দিতে পারে তাহলে হয়তো সবাই তাদেরকে খুব সিরিয়াস মনে করবে, তাদেরকে অলরেডি একটা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি হিসাবে দেখা শুরু করবে। এটা, এই জিনিসটা আমার মনে হয় যে তাদের একটা ভুল ধারণা। আচ্ছা, আর 5ই আগস্টের পরে একটা যখন পরিস্থিতি ছিল তখন আসলে এমন পরিস্থিতি হয়েছিল যে যদি বলে বিএনপির শীর্ষ নেতৃত্ব, তারেক রহমান বলি কিংবা জিয়াউর রহমান বলি, খালেদা জিয়া বলি, তাদের নিয়ে আসলে কোনো কথা বলবে, কেউ কটূক্তি করতে পারবে, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে, এটা চিন্তাই করা যাচ্ছিল না। কিন্তু এই মিটফোর্ডে একটা হত্যাকাণ্ডের পর যেভাবে তাদের নিয়ে কটূক্তি করা হয়েছে, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, এটা নিয়ে কি আপনার একটু চমকে গেছেন? মানে কি একটু এই বিষয়টি নিয়ে? চমকে যায়নি। আমি মনে করি যে এই জিনিসটা কিন্তু আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন যে দিল্লির থেকে মজা নিচ্ছে, এখানে তাদেরকে একটা উস্কানি দেওয়া হয়েছে আর একটা সুন্দর একটা ট্র্যাপ সেট করা হয়েছে যেন এই দলগুলো একসাথে কোনো ধরনের
ঐক্যতে না পৌঁছাতে পারে। এই জিনিসটার মধ্যে তারা আনফর্চুনেটলি তারা পা দিয়ে দিল, এই ট্র্যাপের মধ্যে তারা পড়ে গেছে। আর আমি মনে করি যে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মর্যাদা ধরে রাখতে চেষ্টা করছে, যেখানে আমরা উই উইল নট গেট ইনভলভড এইসব ছোটোখাটো জিনিসের মধ্যে, অথবা আমাদেরকে যখন গালাগালি করা হয়, বড় দলের পরিচয়, বড় মনের পরিচয় দিতে চেষ্টা করছি আমরা। তবে ধৈর্যেরও একটা লিমিট না, আছে। কারণ গতকাল তো কক্সবাজারে আপনারা এই ভেঙে দিয়েছেন এনসিপির তাদের এই এনসিপির গতকালকে যে সিচুয়েশনটা ঘটেছে, এটার সাথে আমি বলবো যে এনসিপির কিছু দোষ আছে, এখানে বিএনপিরও কিছু দোষ আছে। আমাদের হয়তো এত এগ্রেসিভ হওয়া উচিত হয়নি, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমরাও মানুষ, যত পারছি ধৈর্য ধরার চেষ্টা করছি। কিন্তু যদি আমাদের অভিভাবকদেরকে যদি গালাগালি করা হয় এভাবে করে, আর গালাগালি থেকেও বেশি যেটা হয়েছে, আমাদেরকে এখন কম্পেয়ার করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের সাথে। এই জিনিসটা তো সহ্য করার মতো না। আর কিছুটা মানুষ যখন ইমোশনাল হয়ে যায়, তখন বাংলাদেশের জনগণ, বাঙালির ইমোশন এক্সট্রিমলি স্ট্রং। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। আর এটার সাথে সাথে আমি বলবো যে গতকালকের ঘটনার সাথে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আপনারা জানেন যে গোপালগঞ্জেও যে এনসিপি গেল, এটা কি ওয়েল থট আউট প্ল্যান ছিল কি না, এই জিনিসটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ উস্কানিটা তারা যদি না দিত, তাহলে কিন্তু তাদের ওইভাবে করে এলাকা ছেড়ে চলে আসা, আর্মির পাহারায়, এই জিনিসটাও হতো না। আমার মনে হচ্ছে যে বারবার করে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আর তাদেরকে আমি সতর্ক করে দিব যে এর সিচুয়েশন কিন্তু আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো ওই জন্য আমার মনে হয় যে যত তাড়াতাড়ি তারা রিল ব্যাক করতে পারে, তাদের জন্য মঙ্গল হবে। আর আনিস আলমকে আপনার কাছে আসবো, যদি এই পরিস্থিতিই বলি যে আসলে এক বছর পর, যদি গণঅভ্যুত্থানে এক বছর পর ধরি, রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক একে অপরের বিষয়ে। রাজনৈতিক দলগুলোও এখন আসলে বিশেষ করে আমি যদি বলি বিএনপি এবং ভার্সেস জামায়াত এবং এনসিপি একসাথে হয়ে গেছে। তারা এই তিনটি দলের মধ্যে এখন যে ধরনের বিভেদ দেখতে পাচ্ছেন আপনি, আসলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দলগুলোর মধ্যে তো মতপার্থক্য থাকবেই। মতপার্থক্য আছে বলেই তো তারা আলাদা দল, তাহলে তো এক দলই থাকতো। তারা মানে একই প্ল্যাটফর্মে বসে কথা বলতো। এবং যেটা বলছেন যে শেখ হাসিনা যখন ছিলেন তখন তারা একসঙ্গে ছিল, যে তিনটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক দলের কথা বলছে, মেনলি তো বিএনপি জামাতই ছিল, তারা এক জায়গায় ছিল, একসঙ্গে আন্দোলন করেছে। কিন্তু শেখ হাসিনা উত্তর রাজনীতিতে তো তারা আর এক থাকতে পারছে না, তাদের এক থাকার প্রশ্নও আসছে না। কারণ আপনি ক্ষমতার ভাগাভাগি বলেন, ক্ষমতার খেলা বলেন, আমরা যেটাই বলি, সেই খেলাতে তো আমি চাইবো যে এককভাবে ক্ষমতায় যেতে, কিংবা ক্ষমতায় গিয়ে আমার পাওয়ারটা প্রদর্শন করতে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমার যেই সুযোগ সুবিধা আছে, আমার পথকে আমি ক্লিয়ার করব, সব কিছুই তো এখানে চেষ্টা হবে। আপনি যদি খেয়াল করেন যে এই রাজনৈতিক দলগুলোর ঐক্য যতটা ছিল, এটা 5 আগস্টের পর ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল, এবং বারবার কিন্তু গতিপথও পরিবর্তন হচ্ছিল। একবার যখন তারা একসাথে ছিল কয়দিন গেল, তারপরে এনসিপি যখন গঠিত হলো, এনসিপিকে মধ্যপন্থী দল হিসাবে ধারণা করা হয়েছিল। তারা আসলে কোন দিকে যাবে সেটাই নির্ধারণ করতে পারছিল না। তারা একবার টার্গেট করছিল আওয়ামী লীগকে চূড়ান্তভাবে শেষ করে দেবে, আবার তারা জামাতের বিরুদ্ধে কথা বলছিল। আপনার বোধহয় খেয়াল নাই, মাহফুজ জামাতের বিরুদ্ধে যে কথা বলছিল, তখন পরিস্থিতি এত ঘোলাটে হয়ে গেছিল, মনে হচ্ছে যে জামাত এনসিপি বোধহয় একটা মুখোমুখি সংঘর্ষে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি আবার এদিকে আসেন, গত জুন থেকে যখন তারেক রহমানের সঙ্গে বর্তমান আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হলো, তখন সিনারিও আরেক দিক হয়ে গেল। তখন এনসিপি এবং জামাত মনে করলো যে আমাদেরকে তাহলে দৃশ্য থেকে আউট করে বিএনপি এবং ক্ষমতায় যেতে চাচ্ছে, এবং সরকার তাদেরকে সহযোগিতা করছে। তাদের মধ্যে এখন আবার একটু নৈকট্য চলে আসলো। মাহফুজ 1 মাস 1.5 মাস কোথাও গায়েব হয়ে গেল, তার কোনো কথা নাই। তারপরে আসলো তাদের মধ্যে এখন মহব্বত, মিল, যেটাই হোক। এনসিপি সারা দেশে পদযাত্রা করলো, এবং বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রায় ব্যাপকভাবে সহযোগিতা করছে জামায়াতে ইসলাম। জামাত সেখানে পার্টিসিপেশনের দিক থেকে সহযোগিতা করছে।
আর সরকারি তরফ থেকে তো সহযোগিতা যেটা সেটা তো অভূতপূর্ব। সারা ওয়ার্ল্ডে এরকম দেখেছে কিনা জানি না, যাদের কোনো নিবন্ধনই হয় নাই এরকম একটা রাজনৈতিক দলকে সেনাবাহিনী গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই এরশাদের আমলে, আমরা তখন ছোট ছিলাম, দেখেছিলাম এরশাদ যখন নতুন রাজনীতিক দল করছিল, জিয়াউর রহমান হয়তো ওই স্টাইলে করেছিল, কিন্তু আমরা অত ছোট যে তখন হতে অত কিছু মনে নাই। এটুকু মনে আছে হেলিকপ্টারে করে উনি গিয়েছেন, মানুষ আসতো। এরশাদও সেই স্টাইলে করেছিল, সারা দেশ ঘুরেছিল এবং সেনা সদস্যরা তাদের সাথে ছিল, সারা মেশিনারিজ তাদের সাথে ছিল। এখন এনসিপির কার্যক্রম হচ্ছে তাই। এনসিপি এখন যেখানে যেখানে যাচ্ছে সরকারি সহায়তায়, অ্যাজ ইফ তারা সরকারে আছে এবং তারা একটা প্রত্যেকটা লোকই ভিভিআইপি, এবং তারা যে এই ট্রিটমেন্ট পাচ্ছে সেটা যদি অন্য রাজনৈতিক দলগুলো দাবি করে তখন সরকার কি করবে আমি জানি না। এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে তারেক রহমান দেশে আসলেন, তাহলে তো ওনার সিকিউরিটির জন্য তো এসএসএফ নিয়োগ করতে হবে, তাহলে সরকার কি তা করবে? তো সরকারের যে ভূমিকা, এই যে এদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছে, তো তাতে করে এখন আবার এই দুই দলের সাথে যে সম্পর্ক, এবং জামাতকে দেখেন সে একই ট্রিটমেন্ট দিল। জামাতকে রেলওয়ে বগি দিচ্ছে, রেলওয়ে ভাড়া দিচ্ছে, যেটা অতীতে কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। জামাত অবশ্যই টাকা দিয়েছে, কিন্তু এই যে উদারতা এবং সারা দেশ থেকে যে লোক এসে জামাত একটা শান্তিপূর্ণভাবে করলো, সব কিছুতে মনে হচ্ছে যে এখন বিএনপি ভার্সাস জামাত এবং এনসিপি একটা ঐক্য হতে যাচ্ছে, এবং তাদের সঙ্গে আপনার চরমোনাইর পীরের যে দল শাসনতন্ত্র, তারাও বোধহয় এখানে যোগ হবে। এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো অংশগ্রহণের সুযোগ না থাকে, তাহলে এরা এই দলবদ্ধভাবে ইলেকশন করবে, এবং এই তিনটা দল আবার একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবিটাও তুলছে সেটাতেও তারা একমত হয়েছে, এবং বিএনপি সেটা চাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যানুপাত, এটাকে কি জানি বলে আরেকটা, পিয়ার পদ্ধতি, এই যে পিয়ার পদ্ধতি নিয়ে সরকারের সরকারি দলগুলোর সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে সামনের ইলেকশনে আরেকটা পিয়ার নিয়ে এই বিষয়টা ঝামেলা তৈরি হবে। আলোচনা আসবো। আমি তো হুমাম কাছে যদি আপনি জানতে চাই রাজনীতি নিয়ে যদি বলি, এই যে আলোচনা আসছিল যে বিএনপি ভার্সাস অনেকটা এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি একটা জোট করছে কিনা এরকম আলোচনা আছে। বিএনপির সঙ্গে তো একসময় মানে এই কিছুদিন আগেও জামাত ইসলামের একটা খুবই সখ্য ছিল, মানে তারা একই জোটে ছিল, মানে মিত্রতা হঠাৎ শত্রুতায় পরিণত হলো কেন? দেখেন, আমরা কোনো সময় মনে করি না যে আমাদের সম্পর্কটা অতই খারাপ হয়ে গেছে যে আমরা তাদেরকে শত্রু হিসাবে দেখব। আমরা যেই জোটটায় ছিলাম ওটা অ্যান্টি আওয়ামী লীগ একটা জোট ছিল। আওয়ামী লীগ এখন আর মাঠে নেই, তো আমাদের ওই জোটের আর প্রয়োজন আমরা মনে করি না। তবে আমি বারবার করে একটা জিনিস বলে এসেছি যে আমাদের রাজনীতি সেন্টার রাইট রাজনীতিতে আমরা বিশ্বাস করি। জামাত হয়তো অতটা সেন্টার না, আর একটু বেশি রাইটে চলে গেছে, ইসলামিক মাইন্ডেড বেশি, তো ওই জন্যে তাদের সাথে কিছুটা ভিন্নতা আছে, কিন্তু আমাদের কমন গ্রাউন্ড কিন্তু অনেক আছে। তো আমরা তাদেরকে কোনো সময় আমাদের যে প্রতিপক্ষ হিসেবে কোনো সময় আমরা দেখব না। আপনি দেখেছেন যে এত নাটক হলো, এতগুলা টিভি চ্যানেলের মধ্যে বারবার করে বলা হচ্ছিল যে গতকালকে এত বড় একটা সমাবেশ হলো, ওখানে বিএনপির কেউ রিপ্রেজেন্টেশন ছিল না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, অথবা দাওয়াত দিয়েছে কিন্তু কেউ যায়নি। আমরা দেখলাম যে যখন জামাতের প্রধান যখন অসুস্থ হয়ে পড়লো, প্রথম ব্যক্তি যে তাকে দেখতে চলে গিয়েছিল আমাদের দলের নেতারাই ছিল। ইন্টারনালি কিন্তু আমাদের সম্পর্ক এখনও ভালো আছে, আর আশা করব যে যদি বাংলাদেশ ওরকম কোনো সংকটে পড়ে যায় যেখানে আমরা মনে করি যে আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা আছে, অথবা বাইরের কোনো রাষ্ট্র থেকে আমাদের কোনো ধরনের কিছু ফেস করতে হচ্ছে, জোট কিন্তু আবার এক হয়ে যাবে। আমি মনে করি যে ওই সিরিয়াসনেসটা বর্তমানে নেই, যে আমাদের কারেন্টলি আমাদের ওরকম কোনো অপোজিশন বলতে ওরকম কেউ নেই, তো এখন মিলেমিশেই সব কিছু গুছাতে হচ্ছে। যেটা চেষ্টা চলছে ওটা হচ্ছে গিয়ে যে ইন্টারনালি হয়তো কিছু মানুষরা আছে যারা চাচ্ছে না, যারা পছন্দ করছে না যে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকুক।
যেখানে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় তাহলে অনেকজনই এই মানে ফায়দা লুটতে চেষ্টা ইন্টারনাল কারা করে। মানে দলের মধ্যে? না না, দলের মধ্যে আমি ইন্টারনি বলছি যে আমাদের যতগুলি পলিটিক্যাল পার্টি আছে যাদেরকে আপনি এখন বিটিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে সবাই মিলে একসাথে ঐক্যর জন্য বসেছে, ওখানেই আমি বলছি যে কিছু মানুষ আছে যে এটা ফায়দা নিতে চেষ্টা করছে। আচ্ছা, আমি যদি এখানে বলতে আপনারা বলছেন যে যখন যদি কোনো সমস্যা বা সংকট আসে আবার এক হয়ে যাবে। এখানে একটা ছোট্ট বক্তব্য দিই। গতকালই সালাউদ্দিন কাদের বলছি সালাউদ্দিন আহমেদ উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে এখনও প্রধান উপদেষ্টা এখনও নির্বাচন কমিশনকে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা দিয়েছেন বলে জানা নেই। সেই অবস্থায় সবাই পিআর বলে চিৎকার করছে। আজকেও একটি দল পিআর করে সমাবেশ করেছে। তারা কয়টি আসন পাবে? সোহরাওয়ার্দী উদ্যানে যদি একটি নির্বাচনী আসন ধরা হয় তাহলে তারা একটি আসন পাবে। আর যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত। এমন যখন বক্তব্য দেওয়া হচ্ছে যে আসলে তাদের আসলে সোহরাওয়ার্দী উদ্যানটাই যদি হয় সেখানেই ভোট পাবে জামাত ইসলাম করা হয়েছে, তখন আসলে নিজেদের মধ্যে সম্পর্কটা আসলে কি ভিতরে এত ভালো? সম্পর্কটা তো আসলে ভালো, কিন্তু এখানে আপনার একটা মাথায় রাখতে হবে, আপনি যখন এরকম বক্তব্য দিচ্ছেন আপনি কিন্তু অ্যাড্রেস করছেন পুরো বাংলাদেশের জনগণকে। এখানে কিন্তু কিছুটা পলিটিক্স আপনার করতে হচ্ছে। ফিরোজ আমি যেটা ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছে, আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। তো কিছুটা তো আমরাও আতঙ্কে আছি যে আসলে কি যেই প্রসেসটা আমরা ফলো করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যেতে চাচ্ছি ওটা কি শুরু হয়েছে কি হয়নি, কারণ আমাদের হাতে সময় অনেক কম। আর পিআরের বিষয়ে যেই জিনিসটা আপনারাও জানেন আমরাও জানি যে এখানে আমরা এখন বর্তমানে আপার হ্যান্ড নিয়ে আছি। তা আমাদের সাথে এখন আপনি নেগোশিয়েট করতে চাচ্ছেন যে কিছুটা আমরা যদি ছাড় দিয়ে দেই আপনাদেরকে শক্তিশালী বেশি করব। কে করে এটা? আমি তো আজ পর্যন্ত ইতিহাসে কোথাও দেখিনি যে মন এতই বড় যে আমার যেটা পাওয়া আছে ওটা আমি ছেড়ে দিলাম অন্য পক্ষের জন্য। এটা হয় না। আচ্ছা, আনিস আলমকে আপনাকে জানতে চাইব যে এখন অবস্থা যেটা মনে হচ্ছে যে জামায়াত ইসলাম আসলে বিশ্বাস করতে শুরু করছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, বা ওই রকম একটা ফাইট তারা বিএনপির সাথে দেওয়ার চেষ্টা করে। কালকে সমাবেশ থেকে এমন বক্তব্য আমরা পেলাম। যে পরিস্থিতি আমরা তো ভোটের হিসাবে যদি জানি যে বিএনপি আসলে অনেক এগিয়ে আসে, এমন একটা হিসাব নিকাশ আছে, তাহলে জামায়াত ইসলামী যে এই হিসাবটা করছে বা সাহস পাচ্ছে বা সাহস করছে যে তারা সরকার গঠন করতে পারে, এই হিসাবটা কোত্থেকে, তার সাহসটা কোত্থেকে করতে পারছে? এই সাহসটা তারা পাচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যদি মনে করেন এখন 30 থেকে বা প্লাস যেটুকু হয়, সে যদি একটা শক্তি থাকে তার অনুপস্থিতি, বাকি যেটা আছে বিএনপি 30 প্লাস, তো বাকি এরপরে যারা আছে এগুলো হচ্ছে যে ফ্লোটিং ভোট, এবং জামাতের তো 10%ও হয় কিনা এটা নিয়ে তারা নিজেরও সন্দিহান। আর এনসিপি কি থাকবে, এখন তো নিবন্ধনই পায়নি, তাদের কোনো পরীক্ষাই হয়নি তাদের আসলে কত সমর্থন আছে, এবং তারা যে খুব ভালো করবে সেটাও লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয় সেটাকে জনগণ খুব ভালো করে নেয় না। এবং আপনার যে জুলাই চেতনা এত বেশি গিলানোর চেষ্টা হচ্ছিল, আপনি দেখেন যে 1 বছরের মাথায় সেটা হয়ে যাচ্ছে। মানে আমি বমি শব্দটা বলবো না, অন্যভাবে বলবো যে সেটা মানুষ নিতে পারছে না। তো 1 বছরে যদি এই পরিস্থিতি হয়, তাদেরকে গ্রহণ করতে কষ্ট হচ্ছে। তারা নিজেরা আর্মস সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী ছাড়া ঘুরতে পারছে না। তারা তো তারা জুলাই এখন আমাদের কাছে তাজা। এই পরিস্থিতিতে তারা যেখানে যাবে তাদেরকে তো লোকজন ঝাঁপিয়ে পড়বে, তাদের সিকিউরিটি নিয়ে তো এত থ্রেট থাকবে না। তাহলে আপনি সেনাবাহিনী বা আদার্সকে যখন নিয়ে যাচ্ছেন, মানে কি এখানে আপনার সিকিউরিটি থ্রেট আছে। তাদেরকে আমি বলছি না যে এটা উইথড্র করবে, না, ওদের সত্যি সিকিউরিটি থ্রেট আছে। তাদের কাছে সিকিউরিটি থ্রেট আছে বলেই রাষ্ট্র তাদের পেছনে নিয়োজিত করেছে রাষ্ট্রযন্ত্রকে। সো আপনি এটা দিয়ে ব্যারোমিটার দেখেন আপনার জনপ্রিয়তা কোথায় গেছে। তাহলে আপনাকে সিকিউরিটি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যেতে হচ্ছে, এবং তাও কী ধরনের সিকিউরিটি? হাই সিকিউরিটি। এবারে সেনাবাহিনীর উপর আর কি সিকিউরিটি আছে? নাই। তো তাহলে তাদের ইলেকশনে তাহলে কি রেজাল্ট করবে আপনি বুঝতে পারেন। এখন জামাত যেটা চিন্তা করে, আমি জানি না এগুলো বলা ঠিক হবে কি না, জামাত মনে করেন 10 লক্ষ লোক এনে সমাবেশ করলো। এই 10 লক্ষ লোক দিয়ে যদি সমাবেশ করে, তারপরে কি তার জনপ্রিয়তা, এটা দিয়ে কি বোঝা যায় যে সে ক্ষমতায় আসতে পারবে? না, তার ক্ষমতা আসতে হলে প্রথম যে কাজটা করতে হবে, 10 লক্ষ নয়, আরও 10 লক্ষ যদি জমায়েত করে কিছুই হবে না। গয়েশ্বর রায় খুব ভালো করে বলেছেন আজকে যে তারা কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। আমি এখানে যোগ করব যে
যদি ক্ষমা চায় মানুষ বিবেচনা করতে পারে। তা ৭১ সালে যাদের যে অ্যাট্রোসিটি, পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা এবং নানা বাহিনী তৈরি করে আলবদল, আল শামস, রাজাকার, এগুলো বাহিনী তৈরি করে তারা যে সহযোগিতা করেছিল সেটা মানুষ তো এখনো ভুলতে পারছে না। তো জামাত ইসলাম যতদিন পর্যন্ত এটার জন্য ক্ষমা প্রার্থনা না করবে, সাধারণ মানুষের যে ভোট, যেটা ফ্লোটিং ভোট বলছি, সে ফ্লোটিং ভোট পাওয়া তাদের জন্য কঠিন হবে, যেটা বিএনপি, আওয়ামী লীগ ইজিলি পেয়ে যায়। কিন্তু তাদের আমিরের তো মনে হয় একটা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে। আমিরের গুড ইমেজ আছে, কিন্তু এটা দিয়ে তো উনি কাভার করার চেষ্টা করছেন। এখন যেটা হবে সেটা যেটা আগে বললাম, ইসলামিক ফোর্সগুলো প্রো ডান মানে এক্সট্রিম ডান যারা আছে তারা যদি এক হয়, এনসিপি যদি এক হয়, তাহলে একটা ফ্লো দেখাতে পারবে। এবং এখানে যদি আপনার এই যে পিআর পদ্ধতি যদি নিয়ে আসে, তাহলে পাকিস্তানের স্টাইলে একটা ইলেকশন হতে পারে, যেহেতু যেহেতু বর্তমান সরকার এদের প্রতি দুর্বল। বর্তমান সরকার তো বিএনপির প্রতি দুর্বল না, আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না, এবং এদের প্রতি দুর্বল দুইটা দলের প্রতি। আমি বারবার বলি যে ডক্টর ইউনূসের এক পকেটে জামাত, আরেক পকেটে আছে এনসিপি। সো এই দুইটা দলের সঙ্গে আবার যদি আরেকটা এক্সট্রিমিস্ট পার্টি যেগুলো শাসনতন্ত্র তারা যদি যোগ হয়, হেফাজত যদি যোগ হয়, তাহলে তাদের ভোট সংখ্যা বাড়বে। পাকিস্তান স্টাইলে যেটা ইমরান খানের যে একটা বিজয়, সেটাকে যে হাইজ্যাক করে বিরোধী দলকে দিয়ে দেওয়া হয়েছে নীল নকশার মাধ্যমে, সরকার চাইলে হয়তো যদি এতই যদি তাদেরকে চাচ্ছে, তাহলে এখানেও সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ১ মিনিট আমি শেষ করে দেবো আপনাকে। আরেকটা হচ্ছে যে জামায়াত যদি এইটা না পায়, এটা না পেলে তাহলে তাদের একটা কি করতে হবে, তাদের ইলেকশন আরও পিছানোর পদ্ধতি যেটা করার সেটা করবে। দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং ইরান স্টাইলে একটা বিপ্লব করে তারা যদি ক্ষমতায় যেতে পারে। এছাড়া আমি জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার আমি বুঝি না। জামাতে ইসলাম হয় যেতে হবে জনতার ভোটে, তাদেরকে অতীতের জন্য মাপ চাইতে হবে, তাদেরকে বিএনপি বা আদার্সের সাথে যুক্ত হয়ে যেতে হবে, তাদেরকে যে পিআর পদ্ধতিতে ৩ দল মিলে তাদেরকে তাদের একটা ভোট পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় তখন। আরেকটা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ষড়যন্ত্র করে তাদেরকে যদি ক্ষমতায় বসায়, কারণ তখন বিএনপি একা হয়ে যাবে, বিএনপির পক্ষে বলার মতো কেউ নাই, এবং আওয়ামী লীগেরও কোনো ঠেকা পড়ে নাই যে বিএনপি কেন ক্ষমতায় যেতে পারছে না, সেই জন্য তারা কিছু করবে। তো এই পরিস্থিতিতে বিএনপিকে একা হয়ে যাবে। জাস্ট আমি যেটা বলছিলাম বারবার, যে ইমরান খান স্টাইলে একটা ভোট হবে, এখানে তারেক জিয়া হয়তো ইমরান খান হবে তখন। আচ্ছা, আমরা একদম দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমি মনির হায়দার বলছি। জি। আমার আমার প্রশ্নটা হয়েছে, ৭১-এর চেতনা বেঁধে এক দল গেল, বর্তমানে আসলো ২৪ বেচাকিনের একটা আরেক দল। কিন্তু এই যে অবস্থাতে এমন বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় ভাবে যে প্রোটোকল তারা পাচ্ছে, দেশটা কি গৃহযুদ্ধের দিকে আস্তে আস্তে আগাচ্ছে কিনা। কারণ আমরা একজন নোবেল বিজয়ী আনি, বর্তমানে আমরা নিজেরাই জানি না বন্দর কি চুক্তি হয়েছে কিনা, কিংবা আপনার মিয়ানমার বর্ডার লাইনের কি অবস্থা, নাকি আমাদের জন্য এটা বোঝা হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। কারণ এখানে- আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আর আচ্ছা, আরেকজন আছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ দুলাল উদ্দিন। জি, দুলা সাহেব বলেন। দুলাল উদ্দিন, গাজীপুর থেকে বলছি। জি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্নটা হইল, এনসিপি যে লং মার্চ করতেছে সেটা করতে পারে, রাজনৈতিক দল এসে যে কেউ করতে পারে। আমার প্রশ্নটা হইল, এই যে আপনার সরকারি প্রোটেকশনে, আইন শৃঙ্খলা বাহিনী প্রোটেকশনে এদেরকে লং মার্চ করানো হইতেছে, এটা তো জনগণের ট্যাক্সের টাকা। জি, জি। এই ২৪-এর অভ্যুত্থান তারা একা করেন নাই, দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণ করছে। তাহলে কেন ওনাদেরকে বিশেষ এই প্রায়োরিটি দিয়ে আপনার এই লং মার্চ করানো হইতেছে, আর দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হইতেছে? মোহাম্মদ চৌধুরী, বিরতি যাবার আগে দুজন দর্শক ফোন করেছিলেন, একজন এবং যদি আমি দুজন, মনির হায়দার এবং দুলাল সাহেব ফোন করেছিলেন। তাদের একটা জায়গা আমি মনির হায়দার সাহেব বেশ আশঙ্কা প্রকাশ করছেন যে আমরা যে আলোচনা করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই যে মতবিরোধ এবং সহ্য করতে না পারা, কোনো বিষয় একমত হতে না পারা, এই যে বিষয়গুলো নিয়ে তিনি বলছেন সামনে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা। উনি তো সাম্প্রতিক যে সংঘর্ষগুলো হতো সেটি নিয়েও মন্তব্য করেছেন। আপনার কাছে যদি এটার মন্তব্য চাই। আপনি নিজেও ফেস করেছেন প্রশ্ন দুটা, আনিস ভাইও শুনলো। যেটা আমরা বুঝতে পারলাম, সবাই একটু বিরক্ত হয়ে গেছে এই এনসিপিকে নিয়ে। যাদেরকে আমরা বাংলাদেশের
গোল্ডেন বয়েজ হিসাবে দেখেছি, যে তাদের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীনভাবে এখানে আপনার সাথে আলাপ আলোচনা করতে পারছি। তারা যেই রাস্তায় চলে গেছে তাদেরকে নিয়ে এখন দেশের মানুষ একদম বিরক্ত হয়ে গেছে। গৃহযুদ্ধ হবে না, বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ হবে না, কারণ আমরা সব সময় কিন্তু একটা ফাইন লাইন আছে যেটা আমরা ক্রস করতে চাই না। কাছাকাছি চলে আসছি, কিন্তু আমরা সবাই এক হয়ে যাব যখন দেখব যে এই সব কিছু পুরো সিচুয়েশনটার থেকে ফায়দা আওয়ামী লীগ নিচ্ছে অথবা আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা আছে। আমরা সবাই এক হয়ে যাব, কারণ আমরা দেখেছি যে গত 16 বছরের শাসনের সময় বাংলাদেশ কোন পথে হাঁটছিল আর কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওখানে আমরা ফিরে যেতে চাই না। তো আমার মনে হয় যে ওই একটা কমন গ্রাউন্ড আমাদের রয়ে গেছে, যেখানে আমরা সবাই একমত হয়ে একসাথে কাজ করতে পারবো। ওই জন্য আমার বিশ্বাস যে আমরা গৃহযুদ্ধের দিকে যাব না। তবে আপনার দর্শক যে প্রশ্নটা করেছিল যে এই চেতনার বিষয়টা, 71-এর চেতনা নিয়ে 16 বছর আওয়ামী লীগ রাজনীতি করেছে, এখন শুরু হয়ে গেছে জুলাই অগস্টের চেতনা। এই জুলাই অগস্টের চেতনার ফল আউটের মধ্যে আনিস ভাইও কিছুটা ধাক্কা খেয়েছে, আমিও ধাক্কা খাচ্ছি। আমরা যদি এনসিপিকে নিয়ে কোনো ধরনের কথা বলি অথবা এনসিপির সদস্যদেরকে নিয়ে যদি আমরা কোনো ধরনের মন্তব্য করি, ইমিডিয়েটলি কিন্তু আমাদেরকে অ্যাটাক করা শুরু করে দেয় যে আমরা জুলাই অগস্টের চেতনার বিরুদ্ধে কথা বলছি। একটা খুব সুন্দর একটা স্লোগান দিয়েছে না, যে দেশটা কারো বাপের না, এই চেতনাও কারো বাপের না। এই এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি। তা আমার মনে হয় যে এই চেতনার ব্যবসাটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। আর যদি এই চেতনার ব্যবসাতেই তারা থাকে, তাহলে তাদের কিন্তু সার্ভাইভালটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা, তারা সকলেই বিরক্ত হচ্ছে এনসিপির এই প্রোটোকল সিচুয়েশনটা নিয়ে। এমন একটা সময় গিয়েছিল যে বিএনপির নেতারা যারা আছে, আমিও ছোটোখাটো নেতা বিএনপির মধ্যে, আমারও মনের মধ্যে একটা ভয় থাকতো সবসময়, একটা ফিয়ারের মধ্যে আমরা সময় কাটিয়েছি যে কোনো সময় একটা হামলা হয়ে যেতে পারে। আমরা কোনো একটা ট্রাফিক লাইটের মধ্যে গাড়িতে বসে আছি, কেউ হয়তো চেহারা চিনে ফেললো, ইট মেরে দিল, কারণ তারা হয়তো আওয়ামী লীগের সমর্থন করে। ওই ভয়টা এখন আর নেই। আমরা কিন্তু এখন মনের মধ্যে ওই শান্তিতে ঘুরে বেড়াচ্ছি যে আমার কিন্তু সিকিউরিটি নাই, আমার কাউকে বলে যেতে হচ্ছে না যে আমি এখানে যাচ্ছি, একটু খেয়াল রেখো। এইটা কিন্তু আমাদের ওই ভয়টা নেই। তো আমাদের কিন্তু ওই প্রোটোকল লাগে না। এই ছেলেগুলোর এখন প্রোটোকল লাগছে কেন? জি, আচ্ছা, এইখানে আপনার প্রশ্ন উত্তর ধরে যদি বলি, আপনি বলছিলেন যদি আওয়ামী লীগ ফিরে আসার একটা দেখা যায়, সম্ভাবনা দেখা যায়, তাহলে সবাই আবার আপনারা এক হয়ে যাবেন, সব দল এক হয়ে যাবে। শুধুমাত্র কেন আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্নেই সব এক হয়ে যাচ্ছে, যে এই যে জনগণ যে বিরক্ত, এটাতে কি আপনারা এক কেন হতে পারছেন না? সংস্কার নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, এই সব বিষয়ে কেন আপনারা এক হতে পারছেন না? শুধুমাত্র আওয়ামী লীগের বিষয়ে একমত হবেন? কারণ দেখেন, আমাদের সকলের রাজনীতির কিন্তু ভিন্ন ভিন্ন মতামত আছে। আমরা যদি সব কিছুতে একমত হয়ে যেতাম, তাহলে আমরা ভিন্ন পার্টি করতাম না। এখানে জামাতে ইসলামের বিষয়ে আমি বলতে চাই যে কিছুদিন গতকালকেই বোধহয় একটা স্টেটমেন্ট এসেছিল, যেখানে তারা বলল যে ইনশাআল্লাহ যদি জামাতে ইসলামী অথবা যদি ইসলামিক জোট যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে খালি ইসলামিক আইন ফলো করা হবে। বাংলাদেশের মধ্যে ইসলামিক আইন ফলো করা হবে, এটা তো মানে এটা আমার লাইফ টাইমের মধ্যে তো হবেই না। কারণ বাংলাদেশের বার্থ যেই কারণে হয়েছে, যেই জিনিসগুলোর উপরে বিশ্বাস করে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে পরিচয় দিয়েছে, এটা ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচয়ের জন্য কিন্তু আমরা এই দেশ গঠন করিনি। তো আমার মনে হয় যে এটাতে আপনি বুঝতে পারবেন যে খুব বেসিক আর ফান্ডামেন্টাল জায়গাগুলোর মধ্যে আমাদের কিছু ভিন্নতা আছে, ওই জন্যই আমরা ভিন্ন দল করি। আমি তাও বলবো যে আমাদের সংকট হিসাবে সবচেয়ে বড় সংকটটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে কি রিএমার্জেন্স অফ আওয়ামী লীগ। ওই জন্যই আমি এই উদাহরণটা দিলাম যে আওয়ামী লীগ ফেরত আসার যদি সম্ভাবনা থাকে, তাহলে আমরা সবাই এক হয়ে যাব। আনিস আলম খান, আপনার কাছে নির্বাচন পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন, পিএনডি নেক্সট যদি নির্বাচন নিয়ে যে সংকট, সেটিকে আসলে পিআর পদ্ধতি নিয়েই শুরু হচ্ছে কিনা, আপনার কি আশঙ্কা? হতে পারে এটা, কিন্তু বিষয়টা ওটাতে আমি যাওয়ার আগে আমি এখানে একটু দ্বিমত করছি। দ্বিমতটাও না, এটা আমি একটু অ্যাড করতে চাই যে আসলে গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি বলছেন যে গৃহযুদ্ধ কার মধ্যে? বিএনপি, জামাত, এনসিপি, এদের মধ্যে গৃহযুদ্ধ হবে না।
গৃহযুদ্ধ যদি হয় সেটা আওয়ামী লীগের সঙ্গে হবে, যেটা ওনারা ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে কিনা, এবং আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিতে পারবো না। কারণ হচ্ছে যে এই সরকার ডে ওয়ান থেকে যে সুযোগ পেয়েছিল সেই সুযোগটা একটার পর একটা নষ্ট করছে। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আমাদের রিভিল করার কথা ছিল, সেই জায়গায় আমরা আগে যে স্টাইলে ছিল তার থেকেও আর খারাপ করছি। সবচেয়ে খারাপ করছে আমাদের পুলিশ প্রশাসনকে। সেটা যে পর্যায়ে ছিল তার থেকে মোরালি এত ডাউন হয়েছে তাদের, পুলিশ এখন নিজের ইচ্ছে কোনো কাজ করে না এবং কাজ করতে পারেও না। এবং আজকে দেখেন যে পুলিশ গোপালগঞ্জে যেটা করেছে, যে রমজান বলে যে ছেলেটাকে তাদের তাদের ইয়েতে থেকে তাদের ক্যাপচারে থাকা অবস্থায় একটা ছেলেকে তারা মেরে ফেলেছে, সেটার আজকে ভিডিও ফুটেজ বেরোয়েছে। তারা পুলিশ কীভাবে মেরে ফেলছে একজনকে, সেনাবাহিনীর যে চিত্রগুলো উঠে আসছে সেগুলোতে বহির্বিশ্বে আমাদের ইমেজ কেমন হচ্ছে। তো সব কিছু মিলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে উন্নত হওয়ার কথা ছিল, এই শেখ হাসিনার আমলে যখন তারা দলীয় বাহিনীর মতো আচরণ করেছিল সেই জায়গা থেকে আমরা উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো উন্নত হইনি, আরও অবনতি হচ্ছে। আমাদের ইমেজ আরও নষ্ট হচ্ছে, মানবতা আমাদের আরও বেশি লঙ্ঘিত হচ্ছে। তো এই জায়গায় গৃহযুদ্ধ শুধু ওই সময় হবে ডক্টর ইউনূস যে অবস্থায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে, আমাদের সোসাইটিকে দিন দিন ভাগ করছে, যেটা উনি এসে এটা করার কথা ছিল, এটা রিকনসিলিয়েশনের জায়গা ছিল। ওই রিকনসিলিয়েশনের যে সুযোগটা উনি এটা হারিয়েছেন। এখন ওইটা শুধু হারান নাই, এখন উনি নিরপেক্ষতা হারিয়েছেন। উনার সরকারের কোনো নিরপেক্ষতা এখন আর অবশিষ্ট নাই, জিরো নিরপেক্ষতা। উনার সরকার এখন এই যে এটি কি বলে এনসিপির সরকার এবং জামাতের সরকার। প্রশাসন জামাত চালাচ্ছে, এনসিপি বাইরে আছে, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। বিএনপি মাঝখানে কিছু পায় কিছু পায় না, কখনো কখনো লাপায় আর কখনো কখনো চাঁদাবাজি করে, এখন সেটা একটু কমেছে। এই যে গৃহযুদ্ধটা হচ্ছে এই জন্যই যে আপনি আওয়ামী লীগ করেছে একটা লোক, আমরা সবাই একমত যে আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে একটা ব্যাপক সংখ্যকটা সমর্থক তাদের রয়ে গেছে, এবং সেটা একটা সলিড সমর্থক। এটা এমন না যে আপনি কইলে চলে যাবে, গুলিগুলো যাবে না, এরকম সমর্থকও রয়ে গেছে। এই সমর্থকগুলোর যদি সে একটা রাজনৈতিক বিশ্বাসে থাকে, তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তো আপনি তাকে নির্যাতন করতে পারেন না, তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তো আপনি বাড়ি থেকে তুলে নিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারেন না, তার বাড়িঘর ধ্বংস করতে পারেন না। তাহলে কি করতে পারেন? সেটা হচ্ছে যে বাবা তুমি যে অপরাধী তাকে আমি জেলে দিচ্ছ, তুমি যে বিশ্বাসী তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু শেখ হাসিনার রাজনীতি এখন চলছে না, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, সো তোমাকে এই অবস্থায় থাকতে হবে। কিন্তু আপনি তো সেটা করছেন না, আপনি আমাকে বিশ্বাসের জন্য গ্রেপ্তার করছেন। এই বিশ্বাসের জন্য গ্রেপ্তার এই পর্যায়ে যখন এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন সে তো আর পিছনে যখন তার লেগে যাবে, সে তখন করবে, বিদ্রোহ করবে। সেই বিদ্রোহে তখন যখন সামনে আসবে, তখন বিএনপির সাথে লাগবে, জামাতের সাথে লাগবে, তখন এনসিপির সঙ্গে লাগবে, এবং উনি যেটা বললেন তখন তারা এক হয়ে যাবে। সেই যুদ্ধটা হতে পারে গৃহযুদ্ধ, শুধু আমাদের ওইটাই হবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে উনাদের মধ্যে গৃহযুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হুমায়ুন কাদের চৌধুরী, আপনার কাছে যেটা জানতে চাই, ব্যবসা নিয়ে একটু জানতে চাই। আজকে একজন ব্যবসায়ী হামিম গ্রুপের কর্ণধার আজাদ সাহেব, তিনি একটি প্রথম আলোটা আয়োজন ছিল, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন 40 বছরে তারা এতটা ব্যবসায়ীরা এত সংকটে অবস্থানে। আপনি নিজেও একজন ব্যবসায়ী পরিবারের সন্তান, আসলে কি ব্যবসায়ীরা খুব বাজে অবস্থায় আছে? অ্যাবসলিউটলি। আপনি যদি আরএমজি সেক্টরের কথা চিন্তা করে দেখেন, বর্তমানে আমরা কিন্তু এমন একটা পজিশনে আছি যে কালকে কি হবে, কালকে না, অগস্ট মাসের 1 তারিখে কি হবে ওটা নিয়ে কিন্তু আমাদের পুরোপুরি কোনো ইনফরমেশনই নেই। যেটা বর্তমানে হচ্ছে, যে ট্রেড ডিল যেটা হওয়ার কথা ইউএস এর সাথে, ওই জিনিসটা কিন্তু একটা বড় এফেক্ট করবে আমাদের ইকোনমির উপরে। আর আপনি জানেন যে এখানে কিন্তু যারা নেগোশিয়েট করার জন্য আমরা প্রতিনিধি যাদেরকে পাঠিয়েছি, বিএনপির তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছিল, জোর গলায় রিকোয়েস্ট করা হয়েছিল যে ব্যবসায়িক অর্গানাইজেশন যেগুলি আছে, বিজিএমইএ বলেন বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে, সেগুলো থেকে যদি আমরা কিছু প্রতিনিধি পাঠাতে পারতাম, তাহলে তারা সহযোগিতা করতে পারতো, অথবা তাদের ইনপুট যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে অন্তত বিএনপি মনে হচ্ছিল যে তারা কিছুটা সহযোগিতা করতে পারতো। কাউকে নেওয়া হয়নি। তার সাথে সাথে আরেকটা সংকট হয়েছে যে
ট্রেড ডিলের মধ্যে বর্তমানে কী নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অথবা কী প্রপোজাল দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি সিক্রেট রাখা হয়েছে, অ্যাকচুয়ালি মার্কড সিক্রেট রাখা হয়েছে, এনডিএ সাইন করা হয়েছে। তো আমরা কিন্তু জানি না যে সামনে আমরা কি ফেস করব। ব্যবসা চালানোর জন্য আপনার কিন্তু কিছুটা ফোরকাস্ট করতে হয় যে আপনার সামনের মাসে কী ধরনের এক্সপেন্সেস থাকতে পারে, কী ধরনের ট্যাক্সেশন হতে পারে। বর্তমানে আমরা কিছুই জানি না। জি, আনিস আলম ভাই, আপনাকে মন্তব্য জানতে চাইবো এটা নিয়ে। না, বাংলাদেশ তো একটা বিরাট সমস্যার মধ্যে আছে, বিশেষ করে ইউএসএ যে ট্রেড ডিলের কথা বলছেন, এটার ওনারা পাঠিয়েছেন যাদেরকে, তারাও এখানে ব্যর্থ হয়েছে এবং বলতেছে কি এমন এক চুক্তি আছে সেটার জন্য বলতেও পারছে না। বাংলাদেশের কি এমন চুক্তি আছে বা হতে যাচ্ছে যেটা আপনি জনগণকে জানাবেন না, সেখানে আরেকটা বিতর্কের সৃষ্টি হচ্ছে। ব্যবসা, আপনি হামিম গ্রুপের চেয়ারম্যানের কথা বললেন, উনি এফবিসির প্রেসিডেন্টও ছিলেন। সো ওনার উপলব্ধির উপর তো আমরা আর বলতে পারি না। আমি এখানে বসে কীভাবে বলবো, উনি একজন ব্যবসায়ী হিসাবে ওনার অভিজ্ঞতা তো আমার থেকে বেশি। সবচেয়ে বড় বিষয় আমার যেটা, যে এই সরকারের সবচেয়ে একটা প্রিয় লোক দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির চিফ, উনি আজকে বলছেন যে এই সরকারের কোনো নেগোসিয়েশনের কোনো যোগ্যতাই নেই। ওরা এত নিষ্পাপ, যে এত নিষ্পাপ, উনি ওই অর্থে বলছেন যে এদের এই নেই যে কী করব এমন এক পরিস্থিতি, যে এরা এটার এবং বলছে যে এরকম একটা দুর্বল সরকার, নেগোসিয়েটর যারা, তারা এত অথর্ব, এর মাধ্যমে সরকার যে একটা সফল কোনো আনবেন সেটা তারা বিশ্বাস করেন না। এবং এই বিশ্বাস না করে মনে করেন যে এরা যদি মনে করে যে সরকারের ঘনিষ্ঠ লোকেরা, এবং উনি তো বিজনেসের একটা কমিটি করছিলেন, সেটার হেড ছিলেন, অর্থনীতি নিয়ে যাই, তো ওনারা যদি মনে করেন যে এরা অথর্ব, এরা অপদার্থ, এদের দ্বারা হবে না, তখন আমরা কিভাবে বলবো? আমাদের তো বলার এখানে রাইটই নেই। একদম শেষ সময় 30 সেকেন্ড সময় দিই, আপনি কোনো আশার খবর বলতে পারবেন বা আশাবাদী? দেখেন, আমরা সকলেই আশা নিয়ে আছি যে যত শিগগিরই ইলেকশন হয়ে যায় তত ভালো হয়। কারণ আপনার বাংলাদেশের ইকোনমি এমন একটা ফ্র্যাজাইল পজিশনে আছে, আপনি যদি আসল মানুষের ম্যান্ডেট না নিয়ে আপনি যদি সিদ্ধান্ত বারবার করে জোর করে গিলাতে চেষ্টা করেন, ওটা জনগণ কিন্তু আর ওটা সহ্য করবে না। তার সাথে সাথে আমি বলবো না যে সব সমস্যাই সমাধান হয়ে যাবে ইলেকশন হলে, কিন্তু আমাদের সবচেয়ে মেজর যেই প্রবলেমগুলি দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা বলেন আর ইকোনমি বলেন, এই দুটো কিন্তু আমরা রিজলভ করতে পারি যদি আমরা ঠিক মানুষদেরকে নিয়োগ করে আমরা ঠিক অ্যাকশনগুলো নিতে পারি। আমরা দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব এখানে শেষ করবো। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।